নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন। গোয়েন্দা গল্প শুনতে সকলেই ভালোবাসে। সেই রকমই একটি গোয়েন্দা গল্প আজ আমি আপনাদের শোনাচ্ছি। সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প কর্নেলের জার্নাল থেকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন। আপনাদের সকলের ভালোবাসা আর সহযোগিতা আমার একান্ত কাম্য। যে সকল শ্রোতা বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করছেন, আমার পাশে আছেন, তাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ। আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, গল্প শোনা হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে আমাকে মোটিভেট করবেন। শুরু করছি আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেলের জার্নাল থেকে। ভোর 6টায় ছাদের শূন্যদানে গিয়ে দেখলাম অ্যারিজোনা থেকে আনা ক্যাকটিতে সুন্দর ফুল ফুটেছে। আনন্দে অস্থির হয়ে উঠলাম। প্রায় 4 মাসের সাধনা সিদ্ধি। বুড়ো না হলে ধেই ধেই করে না হোক ব্রেক ডান্স শুরু করে দিতাম। এই প্রজাতির ক্যাকটাসের নাম অ্যাকিনোক্যাকটাস ব্রুসিনি। দেখতে কতকটা গোল কাঁঠালের মতো। গ্রীষ্মে এক ছিটে বৃষ্টি হলে ফুল শিগগিরই ফুটে ওঠে। লাল টুকটুকে পাপড়ির মধ্যে হলুদ শীষ, শীষের মাথায় আবার কালচে টুপি। হাঁটু মুড়ে বসে আতশ কাচ দিয়ে পাপড়ির কিনারা পরীক্ষা করতে থাকলাম। অ্যারিজোনার রাজধানী ফিনিক্সে হর্টিকালচার ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর মিডলটন বলেছিলেন, পাপড়ির কিনারায় যদি সূক্ষ্ম ভাঁজ পড়ে তাহলে জানবেন ভাইরাস সংক্রমিত হয়েছে। অনেকক্ষণ খুঁটিয়ে তেমন কিছু দেখতে পেলাম না। মনটা আরো খুশিতে ভরে উঠল। সূর্য উঠলেই কয়েকটা ফটো নিতে হবে। মে মাসের শেষ সপ্তাহ। সূর্য উঠলেও পূবের কয়েকটা হাইরাইজার বাড়ির জন্য রোদ্দুর পৌঁছতে দেরি হয়। 20 দৃষ্টিতে বাড়িগুলোর দিকে তাকিয়ে আছি। এমন সময় ষষ্ঠী এসে বললে, বাবা মশাই ফোন। বিরক্ত হয়ে বললাম, হতভাগা, তোকে কতদিন না বলেছি 2টো থেকে 8টার মধ্যে কেউ টেলিফোন করলে বলবি আমি বাড়ি নেই। ষষ্ঠী কাচুমাচু মুখে বলল, সে ফোন নয় বাবা মশাই, জয়ন্ত দাদাবাবুর ফোন। ওকে আসতে বলে দে। বললাম তো, কিন্তু দাদাবাবু বললেন খুব সাংঘাতিক ব্যাপার, ওদের কাগজের অফিসে কে নাকি মারা পড়েছেন। এই 7 সকালে কার মৃত্যু সংবাদ দিতে জয়ন্ত ফোন করেছে? নিছক মৃত্যু হলে কেনই বা ফোন করবে? খুন খারাপি নয় তো? ড্রয়িং রুমে নেমে এসে ফোন ধরে বললাম, গুড মর্নিং ডার্লিং। ব্যাড মর্নিং কর্নেল। সরি জয়ন্ত, সকালবেলাটা ব্যাট করে দিও না। তুমি কোথা থেকে ফোন করছো? আর্মেনিয়ান চার্চের কাছে এক বন্ধুর বাড়ি থেকে। আপনি এখনই চলে আসুন, পুলিশ এসে গেছে। পুলিশকে এখনই বডি না নিয়ে যেতে অনুরোধ করেছি। বডি? কার বডি? আমাদের কাগজের একজন ফটোগ্রাফার ছিলেন, নাম শুনে থাকবেন, প্রচেত রায়। বয়সে খোকা বললেই চলে। তা খোকাটির বডি পড়ল কি করে? ওহ কর্নেল, দিস ইজ সিরিয়াস। গত রাত্রিরে 10টা নাগাদ প্রচেত দৈনিক সত্যসেবক পত্রিকার অফিস থেকে বের হয়। রাত্রিরে বাড়ি ফেরেনি। ভোরবেলা চার্চের পেছন দিকে একটা পোড়ো বাড়ির ভেতর ওকে মরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা পুলিশে খবর দেয়। পুলিশ ওর পকেটে আইডেন্টিটি কার্ড দেখে অফিসে ফোন করে। অফিসের দারোয়ান আমাকে ফোন করে, কারণ আমি ক্রাইম স্টোরি কভার করি।
প্রচেত রায়ের বাড়িতে খবর দেওয়া হয়েছে কি? হয়েছে, তবে প্রচেতের দাদা বৌদি ছাড়া আর কেউ নেই, ও দাদার কাছেই থাকতো। জয়ন্ত, আমি গিয়ে কি করব? কর্নেল, আপনি এলেই বুঝতে পারবেন, ব্যাপারটা রহস্যজনক। একটু আভাস দাও। বডিতে কোনো ক্ষতচিহ্ন নেই। তাহলে হার্ট অ্যাটাক। ঠিক আছে, আপনাকে আসতে হবে না। জয়ন্ত ফোন ছেড়ে দিল। বুঝলাম আমার ওপর চটে গেছে, কিন্তু ও তো জানে আমি নিছক শখের গোয়েন্দা নই। যত্রতত্র কারো লাশ পড়লেই আমি নাক গলাতে যাই না। আসলে জয়ন্ত তার অফিসের লোকের এরকম হেলায় ফেলায় মৃত্যুর ঘটনা বরদাস্ত করতে পারছে না। কিন্তু সমস্যা হলো, জয়ন্তকে আমি পুত্রাধিক স্নেহ করি, যদিও আমরা পরস্পর বন্ধু। যুবকের সঙ্গে বৃদ্ধের বন্ধুত্ব হতে তো কোনো বাধা নেই। এ যাবৎ অসংখ্য রহস্যময় ঘটনায় জয়ন্ত আমার সহকারী ভূমিকা পালন করেছে। কাজটা বোধহয় ঠিক করলাম না। অন্তত আমার স্নেহ এবং বন্ধুত্বের খাতিরে ওর ডাকে সাড়া দেওয়া উচিত ছিল। দোনামনায় পড়ে গেলাম। একটু পরে না যাওয়াই সাব্যস্ত করলাম। সবখানে গোয়েন্দাগিরি করার মানে হয় না। ইতিমধ্যে এদিনকার খবরের কাগজগুলো এসে গেল। ষষ্ঠীকে বললাম, ছাদে যাচ্ছি, কফি দিয়ে আসবি। কাগজগুলো নিয়ে ছাদে গেলাম। প্রথমেই দৈনিক সত্যসেবক পত্রিকায় চোখ বুলিয়ে নিচ্ছিলাম। প্রথম পাতার একটা বড় খবরে চোখ গেল। ফ্ল্যাগ লাইনে ছাপা হয়েছে, চন্দ্রপুর কেন্দ্রে উপনির্বাচন বাতিল, পাগলের গুলিতে নির্দল প্রার্থী হত, আততায়ীর গুলিতে পাগলও হত। নিজস্ব সংবাদদাতার খবর। খবরটা সংক্ষেপে এই: শিল্পনগরী চন্দ্রপুর বিধানসভার আসনটি বিধায়ক রামহরি ব্যানার্জির মৃত্যুতে খালি হয়েছিল, তাই উপনির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। ভোট গ্রহণের তারিখ 2রা জুন। নির্দল প্রার্থী পরমেশ চক্রবর্তী গতকাল বিকেলে চৌমাথায় জনসভায় বক্তৃতা করছিলেন। তখন হঠাৎ কারা সভায় হইহুল্লা শুরু করে, মাইকে তার কেটে দেয়, পটকা ফাটায়। এই বিশৃঙ্খলার সময় এক বৃদ্ধ উন্মাদ ব্যক্তির রিভলভারের গুলিতে পরমেশবাবুর মৃত্যু হয়। কিন্তু তারপরই সেই উন্মাদ আততায়ীকে কেউ মাথার পিছনে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা উন্মাদ লোকটিকে পরমেশবাবুকে লক্ষ্য করে গুলি ছুটতে দেখেছেন, কিন্তু সেই উন্মাদের আততায়ীকে কেউই দেখেনি। তাই প্রথমে সবার ধারণা হয়েছিল পরমেশবাবুকে মেরে উন্মাদ আততায়ী আত্মহত্যা করেছে। কিন্তু কেউ নিজের মাথার ঠিক পেছনে এভাবে গুলি ছুঁড়ে আত্মহত্যা করতে পারে না। ঘটনাস্থলে পরপর 2বার গুলির আওয়াজ শোনা গেছে। খবরটা পড়ে মনে হলো উন্মাদ আততায়ীকে যে মেরেছে সে পরমেশবাবুর বডিগার্ড হতেও পারে, কিন্তু সংবাদদাতা সে কথা উল্লেখ করেননি। বিশেষ কোনো পয়েন্টও খবরে নেই। আসলে আমাদের এই দেশে খবর লেখার কাজটা যেমন তেমন দায়সারাভাবেই করা হয়। আবার খুঁটিয়ে পড়লাম। তারপর মনে হলো পরমেশবাবুর কোনো বডিগার্ড থাকলে এতে কোনো রহস্য নেই, কিন্তু বডিগার্ড না থাকলে যে লোকটি আততায়ীকে মেরেছে সে যদি পরমেশবাবুর শত্রুপক্ষের লোক হয়, তাহলে সে নিজেই তো পরমেশবাবুকে মারতে পারত। হ্যাঁ, মারতে পারত, কিন্তু তার ধরা পড়ার চান্স ছিল। মঞ্চে পরমেশবাবু ভাষণ দিচ্ছিলেন, তার আততায়ী মঞ্চে ওঠেনি, নিচ থেকে গুলি করে। হইচই বেঁধেছিল মঞ্চের নিচে। উঁচু জায়গা এবং নিচু জায়গা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিচের কাউকে ভিড়ের ভেতর হট্টগোলের মধ্যে মাথার পেছনে আগ্নেয়াস্ত্রের নল ঠেকিয়ে গুলি করলে দ্বিতীয় আততায়ীকে কারো দেখতে পাওয়ার সম্ভাবনাই কম। এদিকে পরমেশবাবুর বডিগার্ড থাকলে
সে পরমেশবাবুর কাছে মঞ্চের ওপরেই থাকবে। আর একটা কথা, পরপর দুবার গুলির শব্দ এবং দুটি মৃত্যু। এতক্ষণে হাই রাইজ বাড়ির ওপর সূর্য উকি দিচ্ছে। ক্যামেরায় অ্যাকিনোক্যাকটাস গ্রুসিনির অসামান্য সুন্দর ফুলগুলোর ছবি তুলতে মন দিলাম। ব্রেকফাস্টের পর ড্রয়িং রুমে বসে প্রখ্যাত মার্কিন পত্রিকা নেচারের পাতা উল্টাচ্ছি। এমন সময় এক ভদ্রলোক এলেন। নমস্কার করে বললেন, আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার? বললাম, আপনার সন্দেহের কোনো কারণ আছে? ভদ্রলোক একটু বিব্রত হয়ে বললেন, না, মানে কাগজে আপনার অনেক কীর্তিকলাপ পড়েছি, তাই বলছিলাম। তার কথার ওপর হাসতে হাসতে বললাম, ভেবেছিলেন আমি যুবক, কিন্তু চোখে দেখছেন আমিও নেহাত বুড়ো মানুষ, মুখে সাদা দাড়ি এবং মাথায় টাক। তাই ভাবছেন এই বুড়ো লোকটি কর্নেল নীলাদ্রি সরকারের ঠাকুরদা। আমার কৌতুকে ভদ্রলোক আরো বিব্রত হয়ে বললেন, না মানে। আপনার পরিচয় দিন এবার, তারপর বলুন কেন এসেছেন। ভদ্রলোক এতক্ষণে বসলেন। 40-এর কাছাকাছি বয়স, বেশ শক্ত সামর্থ্য গড়নের মানুষ, হাতে একটা ব্রিফকেস। বললেন, আমার নাম তারক রায়, আসছি চন্দ্রপুর থেকে। চন্দ্রপুর? মানে গতকাল যেখানে ভোটের নির্দল প্রার্থী পরমেশ চক্রবর্তী খুন হয়েছেন? তারকবাবু বললেন, আগে হ্যাঁ, আমি পরমেশবাবুর প্রাইভেট সেক্রেটারি। পরমেশবাবুর একটা ইলেকট্রিক বাল্ব তৈরির কারখানা ছিল। কারখানাটা ভালো চলছিল না, ওর চন্দ্রা বাল্ব মার্কেট পায়নি, তাই উনি রাজনীতি করতে নামেন। কিন্তু বড্ড স্পষ্টভাষী মানুষ, প্রচন্ড নীতিবাগীশ, তাই কোনো রাজনৈতিক দলে পাত্তা পাননি, অগত্যা নির্দল প্রার্থী হয়েই দাঁড়ান। কথা বাড়ছে দেখে আমি বললাম, সংক্ষেপে বলুন কেন এসেছেন আমার কাছে। তারকবাবু কুণ্ঠিতভাবেই বললেন সমস্ত ব্যাপারটা। একটু আশ্চর্য মনে হয়েছে আমার। গতকাল বিকেলে মিটিংয়ে ওকে গুলি করে মারা হয়েছে, কাগজে খবর দেখে থাকবেন। কিন্তু গতকাল সকালে উনি আমাকে কথায় কথায় হঠাৎ বললেন, তারক, আমার মনে হচ্ছে আমার কোনো সাংঘাতিক বিপদ হতে পারে, কিন্তু যখন ভোটে দাঁড়িয়েছি এবং নমিনেশন প্রত্যাহারের তারিখও পেরিয়ে গেছে, তখন আর পিছু হটছি না, যা থাকে বরাতে লড়ব। তবে যদি আমার কোনো বিপদ হয়, তুমি জানবে তার জন্য দায়ী কিষাণ মজদুর পার্টির নেতা অভয় হাজরা, সে আমায় শাসিয়েছে। তো বিকেলে পরমেশদা মারা পড়লেন, আমি পুলিশকে কথাটা বললাম। পুলিশ বলল বিনা প্রমাণে অভয় হাজরার মতো ভিআইপি আসামিকে ধরতে পারবো না। বুঝতেই তো পারছেন স্যার, হাজরা বাবুর প্রতিপত্তি আছে, তাই আমি আপনার শরণাপন্ন হয়েছি। এই পর্যন্ত শুনে আমি বললাম, আমাকে কি প্রাইভেট গোয়েন্দা ভেবেছেন? দেখুন তারকবাবু, আমি ঠিক সেরকম গোয়েন্দা নই। তবে হ্যাঁ, রহস্যের প্রতি আমার একটা আকর্ষণ আছে, কিন্তু আপনার এই কেসে আমি কোনো রহস্য দেখতে পাচ্ছি না। তারকবাবু একটু চুপ করে থাকার পর বললেন, রহস্য যে একেবারেই নেই তা নয়। আততায়ী রিভলভারটা পাওয়া গেছে ঘটনাস্থলে, পুলিশ দেখেছে, তাতে মোটে 2টো গুলি ভরা আছে, 4টে গুলি খরচ হয়েছে। এর মধ্যে একটা গুলি পরমেশবাবুর হার্টে বিঁধেছে, আর 3টে গুলি কি হলো? আমি বললাম, টার্গেট প্র্যাকটিস করতে 3টে গুলি খরচ করে থাকতে পারে এতটাই। তা পারি, কিন্তু স্যার, আততায়ী লোকটা যে একটা বদ্ধ পাগল। পাগল? হ্যাঁ স্যার, কিনু পাগলা বলেই ওকে জানি।
বাস টার্মিনাসে থাকতো, রোগা প্যাকাটি শরীর। তাকেই তো লোকেরা দেখেছে গুলি ছুটতে। কিন্তু কিনু পাগলাকেই বা কে গুলি করে মারল? পরমেশবাবুর বডিগার্ড ছিল? তারকবাবু মাথা নেড়ে বললেন, না স্যার, পরমেশদা জেদি লোক ছিলেন বটে, তবে ওর আত্মবিশ্বাস ছিল প্রচন্ড। নীতিবাগীশ ছিলেন, তাও তো আপনাকে বলেছি। রিভলভারটা কি কিনু পাগলার হাতে বা হাতের কাছাকাছি পাওয়া গেছে? তার হাতেই ধরা ছিল স্যার। হাতে ধরা ছিল? হ্যাঁ। তারকবাবু আস্তে বললেন, তাহলে তখন সভায় হইচই বাঁধিয়েছিল অভয় হাজরার লোকেরাই। ভিড় আর হট্টগোলের মধ্যে হঠাৎ খুনোখুনি, কাজেই। তারকবাবু হঠাৎ চুপ করলে আমি বললাম, তখন সময় কটা? বিকেল 5টা, 5:15। জায়গাটা একটা চৌমাথা, এমনিতেই ভিড় থাকে সারাক্ষণ। মঞ্চে কে কে ছিলেন মনে পড়ছে আপনার? আমি, পরমেশদা, প্রাইমারি স্কুলের হেডমাস্টার রমেশবাবু এবং জনা 2 সাংবাদিক। একজন সাংবাদিক স্থানীয়, অন্যজন কলকাতার। পরমেশদা আমাকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন, ওদের যাতায়াতের ভাড়াও দিয়েছিলেন। কিন্তু কলকাতার কোনো কাগজ পাত্তা দেয়নি, শুধু। দ্রুত বললাম, দৈনিক সত্যসেবক? আগে হ্যাঁ, তাও যার যাওয়ার কথা ছিল তিনি যাননি, গিয়েছিলেন একজন ফটোগ্রাফার। পরমেশদা তাতেই খুশি, ছবি বেরুলে বেশি পাবলিসিটি হবে খবরের চেয়েও। সেই সময় ষষ্ঠী কফি এনে দিল। আমি বললাম, কফি খান? আমি যাব চন্দ্রপুরে, তবে কখন যাব তা বলতে পারছি না। কফি খেয়ে তারকবাবু ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে বললেন, আপনি আমার সঙ্গে চলুন স্যার, আমার বাড়িতেই থাকবেন। উনি অনেকক্ষণ খুব সাদাসাদি করতে লাগলেন। তখন বিরক্ত হয়ে বললাম, সময় মতো যাব, ভাববেন না। দুপুরে জয়ন্তকে ফোন করলাম দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে। ফোন ধরে প্রথমে সে একচোট নিল আমাকে। আপনার সত্যি ভীমরতি হয়েছে, আপনি এমন একটা সাংঘাতিক রহস্যের কিনারা করলেন না, আর আমার মুখ আপনি দেখতে পাবেন না কোনোদিনও, ইত্যাদি ইত্যাদি। তাকে মিষ্টি কথায় শান্ত করলাম। তারপর বললাম, তোমার বন্ধু প্রচেতের মর্গের রিপোর্ট পাওয়া গেছে? হ্যাঁ, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে ওর। ক্ষতচিহ্ন চুলের ভেতরে পাওয়া গেছে, হাতুড়ির ঘা বলে সন্দেহ করা হয়েছে। ডার্লিং, আজ তোমাদের কাগজের চন্দ্রপুরের খুনোখুনির খবর পড়েছ? পড়েছি। মাই গুডনেস, প্রচেত গতকাল চন্দ্রপুরে নিউজ ফটো আনতে গিয়েছিল। রিপোর্টার অশনির যাওয়ার কথা ছিল, যায়নি। অশনিকে একবার টেলিফোনটা দাও তো জয়ন্ত। কি ব্যাপার? আহা, দাও না ওকে। একটু পরে অশনি গুপ্তের সাড়া পেলাম। হ্যালো ওল্ড ডাফ, আমাকে ফাঁসাবেন নাকি? না না, শোনো অশনি, চন্দ্রপুরে পরমেশবাবুর সভার নেমন্তন্ন মিস করলে কেন? তোমাকে তো রাহা খরচ দিয়েছিলেন ওর পিএ তারকবাবু। সর্বনাশ সর্বনাশ, আপনি সত্যিই দেখছি অন্তর্যামী। প্লিজ আনসার মাই কোশ্চেন ডার্লিং। আসলে শেষ মুহূর্তে চিফ রিপোর্টার আমাকে অন্য একটা অ্যাসাইনমেন্টে পাঠিয়েছিলেন। এদিকে চন্দ্রপুরে কয়েকটা কলকারখানা বন্ধের খবর আছে। ক্লোজার নামে এক ফিচার বেরুবে সত্যসেবক পত্রিকায়, তাই চিফ রিপোর্টার প্রচেতকেই যেতে বলেছিলেন। বন্ধ কলকারখানার ছবি তুলে আনাই ওকে পাঠানোর আসল উদ্দেশ্য ছিল। আপনি চিফ রিপোর্টারের সাথে কথা বললে সমস্ত জানতে পারবেন। থাক, তুমি জয়ন্তকে দাও। জয়ন্ত ফোন ধরে বলল, বস,
আপনি হঠাৎ ইন্টারেস্টেড হয়ে উঠলেন যে? জয়ন্ত, আমার সঙ্গে চন্দ্রপুর যেতে হবে তোমাকে। মাথা খারাপ? আমাকে ইভিনিং ফ্লাইটে দিল্লি যেতে হচ্ছে। সরি কর্নেল। আর কিছু ইনফরমেশন পুলিশের কাছ থেকে জেনেছো? আর কিছু? হ্যাঁ, প্রচেতের ক্যামেরা হারায়নি, কিন্তু ভেতরে ফিল্ম রোলটা নেই। অফিসে বলেছিল রোলটা শেষ হয়নি। ফিল্ম রোল নেই? না, ক্যামেরা খালি। আপনাকে অত করে অনুরোধ করলাম, আপনি গেলেন না। কি মিস্ট্রি হেলায় হারালেন তাহলে বুঝুন এবার। ফোনে কলকাতার সেচ দপ্তরের এক কর্তা ব্যক্তিকে বলে চন্দ্রপুরের এক বাংলো বুক করেছিলাম। বিকেল 5টা নাগাদ ট্রেনে পৌঁছে সাইকেল রিক্সায় বাংলোয় পৌঁছলাম। খুশি হলাম দেখে যে ট্রাঙ্ক কলে চৌকিদারকে জানিয়ে দেওয়া হয়েছে আমি আসছি। গঙ্গার ধারে একটা খালের মুখে বাংলো। নৈসর্গিক দৃশ্য খুবই সুন্দর। চন্দ্রপুরের বসতি এলাকার বাইরে হওয়ায় পরিবেশটাও বেশ নিরিবিলি। জানলা থেকে কিছুক্ষণ বাইনোকুলারে পাখি দেখলাম। গঙ্গার ধারে ঝোপে ঝাড়ে প্রজাপতি খুঁজলাম। মোটে দুটো দেখা গেল, তাও নিছক সাধারণ প্রজাপতি। কফি খেয়ে পায়ে হেঁটে বেরোলাম। চন্দ্রপুরের বাজারে সেই চৌমাথায় পৌঁছেছি। তখনও যথেষ্ট আলো আছে দিনে। ভিড়ভাট্টা, রকমারি যানবাহন, খুবই হইহট্টগোল। রাস্তার ওধারে একটা ড্রেন, আবর্জনা আর পচা পাঁক ঠিক ঠিক করছে। আমার স্বভাব হলো সব রহস্যের ক্ষেত্রে একটা থিওরি খাড়া করে নি, তারপর তথ্য সংগ্রহে পা বাড়াই। তথ্য না পেলে থিওরিটা বাতিল করে আরেকটা থিওরি সাজাই। আমি একটা জিনিস খুঁজছিলাম ড্রেনে, চমকে উঠে দেখলাম সেটা আছে। এটো শালপাতা স্তূপের পাশ দিয়ে দেখা যাচ্ছে। পেছন দিকে একটা খেলার মাঠ। সেই মুহূর্তে একটা ফুটবল এসে পড়ল সেখানে। চমৎকার সুযোগ পেয়ে গেলাম কুড়িয়ে নেওয়ার। ছেলেগুলো আসার আগেই ফুটবলটা তুলে ছুড়ে দিলাম ওদের দিকে। সেই ফাঁকেই জিনিসটা তুলে নিলাম। জিনিসটা একটা খেলনা রিভলভার। শালপাতায় জড়িয়ে নিলাম, যেন পাশের মাছ বাজার থেকে মাছ কিনেছি। এবার রিক্সা করে বাংলোয় ফিরে টয় রিভলভারটা বেসিনে রোগড়ে ধুয়ে নিলাম। জানতাম এমন একটা জিনিস ঘটনাস্থলের আশেপাশে পড়ে থাকার কথা। ওটা কিট ব্যাগে রেখে চৌকিদারকে কফি করতে বললাম। গঙ্গার ধারে লনের চেয়ারে বসে গঙ্গা দেখতে থাকলাম। একটু পরে চৌকিদার কফি আনলো। সে কফির পটটি পেয়ালা সমেত ট্রেতে করে এনে বেতের টেবিলের ওপর বিনীতভাবেই রাখলো। তারপর একটু তফাতে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কিছু বলবে তুমি? চৌকিদার একটু কাচুমাচু হেসে বলল, না স্যার, কফি কেমন হয়েছে দেখুন, খারাপ হলে আবার তৈরি করব। চুমুক দিয়ে বললাম, ফার্স্ট ক্লাস হয়েছে। তোমার নাম কি? আগে স্যার মঙ্গল দাস। আচ্ছা মঙ্গল, গতকাল নাকি চন্দ্রপুরে একটা খুনোখুনি হয়েছে? মঙ্গল গল্পটা বলার জন্য ঘাসে বসল। সে ইনিয়ে বিনিয়ে পরমেশবাবুর বোকামির কথা শোনালো। তার মতে অভয় হাজরার দলবল আছে, তিনি ট্রেড ইউনিয়নও করেন। তিনি এখানকার কলকারখানার বন্ধের মূলেই। তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানো ঠিক হয়নি পরমেশবাবুর। পরমেশবাবুর বাল্বের কারখানাও বন্ধ করতে বাধ্য করেছে ওই অভয় হাজরাই। আসলে ভোটে জিতে অভয়বাবু মন্ত্রী হবেন সম্ভবত। তারপর সব কলকারখানা খোলার ব্যবস্থা করবেন। কলকাঠি তারই হাতে। তার মতে লোকের বিরুদ্ধে লড়াই করার সাধ্য কার? পুলিশও তো তারই কেনা। আমি বললাম, শুনলাম কে এক কিনু পাগলা পরমেশবাবুকে গুলি করেছে। মঙ্গল খিকখিক করে হাসল। এ স্যার পরের হাতে হুঁকো খাওয়া পাগলা লোক। তাকে বন্দুক পিস্তল দিয়ে যাকে গুলি করতে বলবে সে তাকেই গুলি করবে। পাগলার কি জ্ঞান বুদ্ধি আছে?
কিন্তু কিনু পাগলাকেও কে গুলি করে মারল? মঙ্গল এদিক ওদিক দেখে চাপা গলায় বলল, পাগলা মুখ ফসকে যদি বলে ফেলে কে তাকে পিস্তল দিয়েছে, তাই তাকেও ভিড়ের হট্টগোলের ফাঁকে মেরে ফেলেছে। পিস্তল না রিভলভার? ওই হলো স্যার, মানুষ মারা কল তো বটেই। আচ্ছা মঙ্গল, সভায় তখন নাকি কারা হাঙ্গামা হইচই বাঁধিয়েছিল? ধরো কথায় কথায় বলছি, সেই সুযোগে কিনুর বদলে কিনুর খুনি তো পরমেশ বাবুকে মারতে পারত, কিনুকে খুন করার দরকারই হতো না। মঙ্গল একটু ভেবে নিয়ে বলল, তা ঠিক স্যার, তবে সে হঠাৎ চুপ করলে বললাম, তবে? মঙ্গল চাপা স্বরে বলল, ফটো তুলছিলেন এক ভদ্রলোক, ফটোতে খুনির ছবি উঠে যেত। তুমি ছিলে সভায়? ছিলাম স্যার। ফটো তুলতে দেখেছিলে? হ্যাঁ, বারবার ঝিলিক মেরে ফটো তুলছিলেন, কিন্তু পাগলাকে পিস্তল তুলে গুলি ছুটতেও দেখেছিলাম। সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে, মঙ্গল আলো জ্বালতে চলে গেল। আমার থিওরির সঙ্গে চমৎকার খাপ খাচ্ছে সমস্ত ঘটনাগুলো। ফটোতে খুনির ছবি উঠেছে, এই আশঙ্কায় ফটোগ্রাফার প্রচেতকেও ওইভাবেই মরতে হয়েছে। তাকে অনুসরণ করে কলকাতায় গেছে খুনি, তার সঙ্গে ভাব জমিয়েছে, তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তারপর মেরে ফেলেছে। কিন্তু ক্যামেরা ছিনতাই করলেই তো হতো, কেন ক্যামেরা ছিনতাই করেনি? এদিকে চৌকিদার মঙ্গল কিনু পাগলাকে গুলি ছুটতেও দেখেছে। চন্দ্রপুর থানার ডিটেকটিভ ইন্সপেক্টর অরুণ মজুমদার আমার পরিচিত, বাংলো থেকে তাকে টেলিফোন করলাম। অরুণবাবু বললেন, হাই ওল্ড বস, সত্যি কি আপনি নাকি কোনো? ডার্লিং, আমি বটে। দ্যাটস রাইট, ডার্লিং সম্ভাষণ এই শশা গড়া পৃথিবীতে একজনের মুখেই মানায়। তা হঠাৎ এখানে আপনি কি নিছক প্রজাপতি ধরতে ছুটে এসেছেন? বলতে পারো, তবে এখানকার প্রজাপতি বর্ণচোরা। কর্নেল, আপনার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য একটু আছে, তুমি চলে এসো। মিনিট 15 পরে অরুণের জিপের আলো সেজ বাংলোয় ঝলসে উঠল। তাকে আসতে দেখে মঙ্গল চৌকিদারের মুখে বিস্ময় আর উদ্বেগ ফুটে উঠল। আমি বললাম, মঙ্গল, পট ভর্তি কফি আনো শিগগিরই। লনে বেতের চেয়ারে আমরা বসলাম। অরুণ বলল, বর্ণচোরা প্রজাপতির কথা শুনে সন্দেহ হলো। আপনি সম্ভবত পরমেশ চক্রবর্তীর মৃত্যুর কেস হাতে নিয়েছেন। নিয়েছি। অরুণ একটু হাসল। কিন্তু পরমেশ বাবুকে গুলি করে মেরেছে তো এক বদ্ধ পাগল, আপনি তো জানেন। পাগল অবস্থায় লোকে খুন খারাপি করে, কাজেই পরমেশ বাবুকে খুন করা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। বরং কিনু পাগলাকে ভিড়ের ভিতর কে গুলি করলো সেটাই আসল রহস্য। তোমার থিওরি কি এ সম্পর্কে অরুণ? খুনি ভিড়ের ভেতর থেকে গুলি ছুড়েছে মঞ্চে পরমেশ বাবুকে লক্ষ্য করে। একটা গুলিতে মৃত্যু নাও হতে পারে, তাই ভেবে দ্বিতীয়বার গুলি ছুড়েছে। দ্বিতীয় গুলিটা লেগেছে কিনু পাগলার মাথার পেছনে। কিন্তু লোকে কিনু পাগলাকে রিভলভার তুলে গুলি ছুটতে দেখেছে। অরুণ আবার হাসতে লাগলো। একটা গন্ডগোল বাঁধলে লোকেরা তা নিয়ে নানা রকম গল্প বানায়। ঘটনার আকস্মিকতায় কি দেখতে কি দেখে। কিনুর হাতে রিভলভারটা তোমরা পেয়েছো অরুণ? হ্যাঁ, তবে আমাদের মনে হয় ভিড়ের গন্ডগোলের সুযোগে ওর হাতে খুনি গুজে দিয়েছিল। তোমার এই পয়েন্টটা ঠিক আছে অরুণ। কোন পয়েন্টটা ঠিক নেই? একটু বসো, দেখাচ্ছি। বলে বাংলোর ভেতরে গেলাম আমি।
কিটব্যাগ থেকে সেই ড্রেন থেকে কুড়িয়ে পাওয়া খেলনা রিভলভারটা এনে অরুণকে দেখালাম। অরুণ অবাক হয়ে বলল, এটা তো টয় রিভলভার, কোথায় পেলেন? বললাম, যেখানে সভা হয়েছিল তার কাছে ড্রেনের মধ্যে। আমি ধরেই নিয়েছিলাম এমন একটা জিনিস কাছাকাছি কোথাও লোকের চোখে পড়ার বাইরেই পড়ে থাকবে। কি অদ্ভুত! আপনি কি মন্ত্র বলে জানতে পেরেছিলেন কর্নেল? হাসতে হাসতে বললাম, না ডার্লিং, সহজ বুদ্ধিতে। আসলে সত্যিকার রিভলভার চালানো কোনো পাগলের সাধ্য নয়। অটোমেটিক রিভলভারের ট্রিগার টানলেই গুলি বেরোবে, কিন্তু কোনো পাগলের ট্রিগার টেনে নির্দিষ্ট স্থানে লক্ষ্যভেদ করা একেবারেই অসম্ভব। তাছাড়া 6টা গুলির মধ্যে তোমরা নাকি 2টো গুলি পেয়েছো রিভলভারে, তাই না? হ্যাঁ, 4টে খরচ হয়েছে। তাহলে 2টো খরচ হয়েছে গোপনে টার্গেট প্র্যাকটিসে, একটা খরচ হয়েছে পরমেশবাবুকে মারতে, আর একটা কিনুকে মারতে। কিনু পাগলার মুখ বন্ধ করার জন্যই তাকে মারা হয়েছে। অরুণ টয় রিভলভারটা দেখতে দেখতে বলল, কি আশ্চর্য! এটা ঠিক সেই আসল অস্ত্রটার হুবহু নকল। হ্যাঁ, নকল। লোকেরাই এই টয় রিভলভারটা কিনুর হাতে দেখেছে। তার মানে খুনি তাকে এটা দিয়ে বলেছিল হট্টগোল বাঁধলে সে যেন এটা তুলে গুলি ছোড়ার ভান করে। পাগলা মানুষ, তাই খুব মজা পেয়েছিল কাজটা করতে। কিন্তু সে জানতো না এটা একটা বিপজ্জনক ফাঁদ। খুনি তার চেনা, তাই তার মুখ বন্ধ করতেই তাকে মারা হয়েছে। পয়েন্টটা তুমি বুঝে দেখো অরুণ। একজন পাগলের গুলিতে পরমেশবাবু মারা পড়বেন, এটা তোমরা সহজে বিশ্বাস করতে চাইবে না, খুঁটিয়ে তদন্ত করবে। তাই ধূর্ত খুনি পাগলকেও মেরেছে। অরুণ তখন গম্ভীর মুখে বলল, হ্যাঁ, মেরে ভিড়ে সুযোগে খুনি কিনু পাগলের হাতে টয় রিভলভারটা দিয়ে আসল রিভলভারটা গুজে দিয়েছে। টয় রিভলভারটা ড্রেনে ফেলে দিয়েছে। এবার দৈনিক সত্যসেবকের ফটোগ্রাফার প্রচিত রায়ের মৃত্যুর ঘটনাটা বললাম অরুণকে। শুনে অরুণ খুবই উত্তেজিত হয়ে উঠল। তাকে পরমেশবাবুর পিয়ে তারকবাবুর কথাও বললাম। মঙ্গল চৌকিদার এতক্ষণে কফি আনলো। সে দাঁড়িয়ে কথা শুনবে ভেবেছিল হয়তো। অরুণ তাকে ধমক দিতেই সে চলে গেল। অরুণ বলল, আর্মেনিয়ান গির্জা আমি দেখেছি, পাশে একটা কবরখানা আছে। ওখানে প্রচেতবাবু অত রাত্রে গেলেন কেন? আমার মনে হয় খুনি তার খুব চেনা। খুনি তাকে কোনো অজুহাত দেখিয়ে ওই নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। এছাড়া কোনো ব্যাখ্যা হয় না, কারণ অচেনা লোকের সঙ্গে প্রচেত ওখানে যাবে কেন? তাছাড়া চেনা বলেই প্রচেতের ক্যামেরা ছিনতাই করতে পারেনি খুনি। তার মানে কর্নেল, আপনি বলছেন খুনি চন্দ্রপুর থেকে প্রচেতবাবুর সাথেই কলকাতায় গিয়েছিলেন? দ্যাটস রাইট ডার্লিং। অরুণ কিছুক্ষণ কফি পানের পর বলল, হাতুড়ি দিয়ে মেরে খুন করেছে প্রচেতবাবুকে? হ্যাঁ, সাংবাদিক জয়ন্ত চৌধুরীকে তো তুমি চেনো। সে তাই জানালো, মর্গের রিপোর্ট নাকি তাই বলছে। অরুণ আবার বলল, হাতুড়ি? আমি মাথা দোলালাম। বললাম, কোনো সূত্র খুঁজে পাচ্ছ কি? পাচ্ছি। এই বলে অরুণ উঠে দাঁড়ালো। আমার সঙ্গে আপনার কি বেরুতে আপত্তি আছে কর্নেল? না। তাহলে আসুন আমার সঙ্গে। অরুণের জিপ থানা চত্বরে ঢুকলো। অফিসার ইনচার্জ পুলকেশ দের সঙ্গে অরুণ আমার পরিচয় করিয়ে দিল। পুলকেশবাবু গোগ্রাসে এবং বিস্ময়ে বললেন, আপনার মতো প্রখ্যাত মানুষের পায়ের ধুলো পড়বে এখানে কল্পনাও করিনি কর্নেল সাহেব। আশা করি পরমেশবাবুর হত্যা রহস্য সমাধানেই আপনার আগমন।
তা যদি হয় আপনার সঙ্গে সহযোগিতা করতে আমরা তৈরি। অরুণ বলল, মিস্টার দে, আজ সকালে আমার সামনে বস্তির এক বুড়িমা একটা ডায়েরি করতে এসেছিল। তাকে কোন এক দরজাল গিন্নি নাকি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। পুলকেশবাবু হাসলেন। সামান্য একটা কয়লা ভাঙা হাতুড়ি নিয়ে গন্ডগোল স্যার। তো ওই তুচ্ছ ব্যাপারে ডায়েরি কি হবে? গিন্নি মহিলাকে ডেকে পাঠিয়ে একটু বকাবকি করলাম। মহিলা বললেন ভুল হয়েছে, মিটমাট করে দিন এবং 50 টাকা ওর মাইনে, তাই দিচ্ছি। আমি টাকাটা নিয়ে বুড়িকে দিলাম, মিটে গেল। কিন্তু কেন স্যার? অরুণ বলল, কারণ আছে। গিন্নি মহিলার নাম কি? ডায়েরি বইয়ের পাতা উল্টে দেখে পুলকেশবাবু বললেন, সুপ্রভা রায়, স্টেশনের কাছে তিলেপাড়ায় বাড়ি। স্বামীর নাম? আমি তখন বললাম, তারক রায় কি? পুলকেশবাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? আমি তখন বললাম, এখনই তারক রায়কে পরমেশবাবু আর কিনু পাগলাকে খুনের দায়ে গ্রেফতার করুন। তারপর গ্রেফতার করুন অভয় হাজরাকে। তার প্ররোচনাতেই এই হত্যাকাণ্ড। অরুণ উত্তেজিতভাবে উঠে দাঁড়ালো, বলল, পরমেশ বাবুর কারখানা বন্ধ হওয়ায় তারক রায় ঠিক মতো মাইনে পাচ্ছিলেন না শুনেছি। পরমেশ বাবু জনপ্রিয় লোক, অভয় হাজরাই তার কারখানা বন্ধের জন্য দায়ী। তাই মরিয়া হয়ে তাকে ঝিট করতে ভোটে দাঁড়িয়েছিলেন পরমেশ বাবু। বোঝা যাচ্ছে অভয় হাজরার টাকা খেয়ে তারক রায় এই খুন খারাপি করেছেন। অরুণ এক দঙ্গল পুলিশ নিয়ে বেরিয়ে গেল। পুলকেশবাবু পুরো ব্যাপারটা আমার কাছে জানতে চাইলেন। সবই বললাম। শোনার পর উনি হাসতে হাসতে বললেন, কিন্তু অমন ধূর্ত তারক বাবু আপনার কাছে গিয়েই ধরা পড়লেন। যেচে বিপদ রাখতে গেল কেন বলুন তো? আমি চুরুট ধরিয়ে বললাম, একটা সহজ কারণ পুলকেশবাবু। তারকবাবু ভালো মানুষ সাজতে চেয়েছিলেন এবং সেই সুযোগে আমাকে দিয়ে বুঝতে চেয়েছিলেন এ ব্যাপারে দৈবাত তার ধরা পড়ার কোনো সূত্র থেকে গেছে কিনা। তার ইচ্ছা ছিল আমি তার বাড়িতে গিয়ে উঠি। তিনি তাহলে আমার সঙ্গে থেকে সূত্রগুলো জানতে পারবেন এবং সেগুলো ম্যানেজ করবেন। কিন্তু আমি তার ফাঁদে পড়িনি, তাকে জানাইনি আমি কবে আসছি, কোথায় উঠছি। কিন্তু ওকে দেখে আপনার সন্দেহ হয়েছিল কেন স্যার? আমি তখন বললাম, যে একজন রহস্যবিদের সাহায্য নিতে এসেছে সে তাকে নিজের বাড়িতে ওঠার জন্য সাধবে কেন? তাতে তো প্রতিপক্ষ সতর্ক হয়ে যাবে। তাই তারকবাবু নিজের বাড়িতে আমাকে ওঠার জন্য বারবার সাধাসাধি করায় আমার সন্দেহ হয়েছিল ভদ্রলোকের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। পুলকেশবাবু বললেন, আপনি সত্যি অনন্য সাধারণ। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।